হঠাৎ যদি দাঁত নড়ে যায় সেক্ষেত্রে আমরা অনেক সময় বিচলিত হয়ে পড়ি। কোনো একটা চোটাঘাত লেগেছে দাঁতে এবং হয়তো মুখের ভেতরে মাড়ির কোনো দাঁত নড়ে গেছে, কি করবেন বুঝে উঠতে পারছেন না। আবার এমনও হয় ক্রমশ যত দিন যাচ্ছে তত ওপরের বা নিচের মাড়ির কোনো কোনো দাঁত নড়ে যাচ্ছে, নড়বড়ে দাঁতের সমস্যা। এর থেকে মুক্তির উপায় কি? কি কি চিকিৎসা রয়েছে? যদি কোনো চোটাঘাত পেয়ে থাকেন সেক্ষেত্রে কি চিকিৎসা করবেন, এবং যদি কোনো চোট ছাড়াই দাঁত নড়ে যায় সেক্ষেত্রে চিকিৎসা কি হবে, এ নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। আমি স্যারের কাছে যাবো, আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করি আজকের পর্বে যেগুলো আলোচনা করবো আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। অভিষেক, তুমি আজকে যে টপিকটা নিয়ে আমাদের সঙ্গে ডিসকাস করতে এসছো, আমাকে জিজ্ঞেস করলে, এই টপিকটা তো খুব সারা পৃথিবীতেই ডেন্টাল ট্রিটমেন্টের ক্ষেত্রে, ডেন্টাল প্রবলেমের ক্ষেত্রে একটা খুব হট টপিক। অনেক দিন থেকে হট, এখনও হট রয়েছে। আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ক্লিনিক্যাল ডিরেক্টর, ওডোনটোরা দি ডেন্টাল ইনস্টিটিউট, ওডোনটোরা বেলেঘাটায় অবস্থিত, কলকাতার ওয়ান অফ দ্য বিগ ডেন্টাল ক্লিনিক। যে স্যার, আমরা যে বিষয়টা জানতে চাই, বহু দর্শক বন্ধু প্রশ্ন করেন যে হঠাৎ কোনো কারণ হয়তো দাঁতে চোট পেয়েছে এবং তারপর থেকে দাঁতের দুটো মাড়ির উপরের বা নিচের কোনো কোনো মাড়ির দাঁত নড়ছে ক্রমাগত, সেক্ষেত্রে কি করণীয়? এই জিনিসটাকে দুটো ভাগে ভাগ করি। এক নম্বর হচ্ছে যে কারো একটা চোটাঘাত লেগে দাঁত নড়ে গেছে, সেক্ষেত্রে প্রথমে দাঁত নড়ার পার্টটা পরে বলছি। প্রথমে সেটা হচ্ছে চোটাঘাতটা লাগলে সেটার জন্য একটা লোকাল তো ট্রিটমেন্ট করতেই হবে। আমরা বরফ দিতে পারি। যদি দাঁত ব্লিডিং হয়ে যায় সেক্ষেত্রে ব্লিডিং বন্ধ করার জন্য কটন অ্যাপ্লিকেশন করতে পারি। তারপর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে। এবার দুটো সিচুয়েশন হতে পারে। একটা হলো চোটাঘাত থেকে একটা দাঁত নড়ে গেল বা ভেঙে গেল, সঙ্গে নড়ে গেল। আবার এরকম সিচুয়েশন হতে পারে দাঁতটা পুরো খুলে হাতে চলে এলো, এরকম একটা সিচুয়েশন হতে পারে। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে যদি খুলে দাঁতটা হাতেই চলে এসছে, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার কাছে যাবেন। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগে দাঁতটা কী অবস্থায় রাখবেন। অনেকে দাঁতটা আমাদের কাছে পলিথিনে মুড়ে নিয়ে চলে আসে, দুদিন বাদে আসে। চেষ্টা করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে প্রায় 12 ঘন্টার মধ্যে পারলে সবচেয়ে সুবিধা হয় নিয়ে আসতে পারলে। সবচেয়ে প্রেফার্ড মিডিয়া, ইজি মিডিয়া আমাদের কাছে আনার জন্য সেটা হচ্ছে ঠান্ডা দুধ। ঠান্ডা দুধের মধ্যে চিল্ড মিল্ক। বাজারে কিছু সলিউশন পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে তো সলিউশনগুলো অত ইজিলি অ্যাভেলেবেল নয়। তো ঠান্ডা দুধ হচ্ছে খুব ভালো একটা ক্যারেজ মিডিয়া। কারণ ভাঙা দাঁত বা উপড়ে যাওয়া দাঁত এটাও কিন্তু লাগানো যায়, ফিক্স করা যায়, রিফিক্স করা যায়। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে দাঁত নড়ে গেছে বা ভেঙেও গেছে, সঙ্গে নড়ে গেছে, এরকম একটা সিচুয়েশন। এরকম সিচুয়েশনেও কিন্তু দাঁতকে আমরা ফিক্স করতে পারি। এবার ইউজুয়ালি যদি এরকম হয় যে চোটাঘাত লেগে নড়ে গেছে, সেক্ষেত্রে আমরা একটা তো প্রথমে এক্স রে করে দেখে নিই যে চোটাঘাতের ফলে ভিতরে কোনো হাড়ে ইঞ্জুরি হচ্ছে কিনা, কোনো ফ্র্যাকচার লাইন হাড়ে আছে কিনা, তাহলে তার ট্রিটমেন্ট পদ্ধতিটা চেঞ্জ হয়ে যায়। যদি তা না হয় যে শুধু নড়ে গেছে, হাড় ইনট্যাক্ট আছে, সেক্ষেত্রে আমরা দাঁতটাকে স্প্লিন্ট করে দিই। এবার আগেকার দিনে না ওয়্যার টোয়্যার মানে তার বা বিভিন্ন জিনিস দিয়ে স্প্লিন্ট করা হতো। এতে প্রবলেম হচ্ছে যে কয়েকদিন দাঁতটা স্প্লিন্টেড থাকবে, ইউজুয়ালি 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ স্প্লিন্ট করা অবস্থা থাকে। সেই অবস্থায় কিন্তু দাঁতের যে হাইজিন সেটা মেনটেন করা খুব ডিফিকাল্ট। বাইরে থেকে তার লাগানো আছে। সেই জন্য আজকাল না আমরা যদি ব্লিডিংটা বন্ধ হয়ে যায় তাহলে কম্পোজিট বন্ডিং করে দিতে পারি। এবার কম্পোজিট বন্ডিংটা করার পর আমরা দাঁতটাকে ফলো আপে রাখবো। তবে আগে যেটা হতো আমরা 6 সপ্তাহ বাদে স্প্লিনটা খুলে দিতাম, এখন আমরা চট করে স্প্লিনটা খুলি না। কারণ স্প্লিনটা খুব একটা ক্ষতিকর কিছু না। আগে যেগুলো যেহেতু তার দিয়ে লাগানো হতো সেই জন্য স্প্লিনটা অনেক দিন ধরে রাখা সম্ভব হতো না, সেই জন্য 6 সপ্তাহ বাদে খুলে দেওয়া হতো। কিন্তু অনেক সময় দেখা যায় 6 সপ্তাহ বাদে খোলার পরও দাঁতটা নড়াটা বন্ধ হয়নি। কিন্তু এই যে আমি বলছি কম্পোজিট বন্ডেড স্প্লিন্ট, এটাতে কিন্তু দাঁত লং টার্মও স্প্লিন্ট করে রাখা যায়। এইবার দাঁত যদি ভেঙে গিয়ে থাকে সঙ্গে সঙ্গে, তাহলে সেক্ষেত্রে আমরা জেনারেলি কতটা ভেঙেছে তার উপর ডিপেন্ড করে আমরা একটু ওয়েটার ম্যাচ করি। যদি দেখি দাঁতের ভিতরের যে নার্ভটা, পাল্প যেটাকে বলি, সেই অংশটা বেরিয়ে গেছে, সেক্ষেত্রে তো আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট স্ট্রেট করে দিই ওই 2-3 সপ্তাহ বাদে। আর যদি এরকম হয় যে সেটা নার্ভটা এক্সপোজড হয়নি কিন্তু অনেকটা অংশ ভেঙেছে, প্রায় এক্সপোজ হবে, তাহলে আমরা দাঁতটাকে বিল্ড করে ওয়েট করি। মাঝে প্রত্যেক 6 মাসে এক্স রে করি,
সেক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে দাঁতটাতে কোনো চেঞ্জ আসছে কিনা, ভিতরে কোনো হাড়ের মধ্যে কোনো রকম এক্সরেতে বোঝা যায় যে রেডিলুসেন্সি বলি, কোনো কালো রঙের একটা দাগ হচ্ছে কিনা, সেক্ষেত্রে তারা রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়। এই স্প্লিনটা কিন্তু আগে যেটা খুলে দেওয়া হতো 4-6 সপ্তাহ, এখন কিন্তু আমরা লং টার্ম রাখি। তারপরে যদি আমরা দেখি যে দাঁতটা ঠিকঠাক আছে, সেক্ষেত্রে ইভেন 6 মাস 1 বছর বাদেও স্প্লিন খোলা যেতে পারে, বা স্প্লিনটা বেশ কিছুদিন রাখাই যেতে পারে, মানে 1 বছর 2 বছর রাখাই যেতে পারে। এটা হচ্ছে দাঁতে ইনজুরি হয়ে দাঁত নড়ে গিয়ে থাকে। আচ্ছা, এবার যেটা আমরা বলছিলাম যে ওই দীর্ঘদিন ধরে ধরুন কোনো কারণ ছাড়া চোটাঘাত লাগেনি, কিন্তু দাঁত নড়বড়ে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার একটা সেকেন্ড সিচুয়েশনটার ট্রিটমেন্টই আমাকে বেশি পেতে হয়। সেটা হচ্ছে ইনজুরি হয়নি কিন্তু দাঁত নড়তে শুরু করেছে। এবার এই নড়াটার না অনেক রকম গ্রেড আছে। এই দাঁতটা কিন্তু আমাকে অনেক পেশেন্ট এসে বলেন, এই দাঁতটা তো নড়তো না, এই পরশুদিন মুড়ি খেতে গিয়ে গেল। এরকম কিন্তু জেনারেলি হয় না, কারণ মুড়ি খেতে গিয়ে যে ইনজুরি হয় সেটা থেকে কিন্তু দাঁত নড়ে না। কারণ আমরা ইনজুরি বলতে এতক্ষণ যেটা মিন করছি সেটা হচ্ছে যে পেশেন্ট পড়ে গেছে বা খুব বেশি একটা চোটাঘাত লেগেছে। এই যে সেকেন্ড গ্রেডটা নিয়ে একটা ডিসকাশন আমরা করছি, সেটা হচ্ছে যে সেইটা কিন্তু দাঁতের যে এই যে নড়ে যাওয়াটা, সেটা হচ্ছে পেরিওডন্টাল মোবিলিটি। পেরিওডন্টাল মোবিলিটি মানে কি, একটা মাড়ির অসুখ ছিল, সেটাকে ঠিকমতো ট্রিটমেন্ট করা হয়নি, সেটা আস্তে আস্তে ভিতরে যে দাঁতের যে সাপোর্টে যে হাড়টা আছে, সেই টুথ সাপোর্টিং বোনটা চলে গেছে। এইবার যেটা হয়েছে, মানে একটা তোমাকে এক্সাম্পল দিই, একটা লাইট পোস্ট আছে, লাইট পোস্টটা মাটিতে পোতা আছে, এবার মাটি সাইড থেকে সরানো শুরু হয়েছে, কিছুদিন বাদ লাইট পোস্টটা নড়ে যাবে, তো দাঁতটা সেরকম নড়ে যেতে পারে। অতএব এটা হচ্ছে পেরিওডন্টাল মোবিলিটি, এটা কিন্তু অসুখ, এটা কোনো চোটাঘাত থেকে হয় না। এক্ষেত্রে একটা সার্টেন গ্রেড পর্যন্ত, আমি অনেকবার অনেক মিডিয়ায় বলেছি, 100টার মধ্যে 80টা দাঁতকে এখনো আমরা এই কাজটি আমি করি। আমি শিওর যে পশ্চিমবঙ্গে আমার থেকে বেশি এই কাজটা কেউ করে। ডেন্টাল স্প্লিটিং ইন পেরিওডন্টাল কন্ডিশন, দাঁত নড়ে গেছে, সেই সিচুয়েশনটা কিন্তু একটা দুটো কথা মনে রাখতে হবে। এই ট্রিটমেন্টটা একটা ধাপ আছে। ধাপটা হচ্ছে প্রথমে কিন্তু মাড়ির ট্রিটমেন্টটা করে নিতে হবে, মানে অসুখ যেটা আছে সেটা কিন্তু এরাডিকেট করার পর তারপরে স্প্লিটিং করা যাবে। মানে মাড়ির অসুখটা, হাড়ের অসুখটা রয়ে গেল, সেক্ষেত্রে আমি ট্রিটমেন্ট করলাম না, শুধু কসমেটিক্যালি দাঁতটা নড়ছে বলে উপরে আমি বন্ড করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু লাভ হবে না, কারণ হাড়টা আরও চলে যাবে, কিছুদিন বা দাঁতটা বেশি নড়তে শুরু করলে ওই বন্ডিংটা ভেঙে যাবে। আগে মাড়ির অসুখটাকে ট্রিট করতে হবে। মানে আমি একটা খুব গ্রস এক্সাম্পল দিই, যে কারো জ্বর হলে প্যারাসিটামল খেলে কমে, কিন্তু জ্বরটা যদি ম্যালেরিয়া হয় তাহলে কিন্তু প্যারাসিটামল খেয়ে শুধু কমবে না, সঙ্গে ম্যালেরিয়ার জন্য আলাদা করে ক্লোরোকুইন বা প্রাইমাকুইন খেতে হবে। সেরকমই মাড়ির অসুখের জন্য যেহেতু দাঁতটা নড়ে গেছে, আগে যেরকম দাঁত নড়ে গেলেই আমরা বলে দিতাম যে তুলে ফেলতে হবে বা নিজে থেকে পড়ে যাবে, এখন কিন্তু সেরকম নয়, কারণ এই ট্রিটমেন্ট আমার কাছে অহরহ আসে। গতকাল করেছি, আজকেও করছি, আগামীকালও করবো, প্রত্যেক দিন। এটা তোমাকে লিটারালি বললাম, গতকাল সত্যি করেছি, আজকে সত্যি করছি, আগামীকালও সত্যি করবো। আচ্ছা, অতএব মূল সমস্যাটা কি নিয়ে আসেন? মূল সমস্যাটা এটাই, দাঁত নড়া নিয়ে আমার কাছে আসে। যে সবাই বলেছে, কমন কারণগুলো কি? কারণটা পরে বলছি। সবাই বলেছেন, মানে আমার কাছে কিভাবে প্রেজেন্টেড হয়, সবাই বলেছেন দাঁত তুলে ফেলতে হবে, আপনার কাছে শুনে এলাম আপনি দাঁত নাকি রাখতে পারেন, এটা হচ্ছে আমার কাছে কমন প্রেজেন্টেশন। এবার এদের বললাম 80 জনের মধ্যে 100 জনের মধ্যে 80 জনকে আমি বলি হ্যাঁ দাঁতটা থেকে যাবে, 20 জনকে বলি না, এটা দেখি আর লাভ হবে না, এটা সত্যি থাকবে না। হ্যাঁ, কমন কারণ একটাই, সেটা হচ্ছে যে অধিকাংশ সময় মানে প্রায় 100% সিচুয়েশনে মাড়ির অসুখ আছে, কারণ মাড়ির অসুখটা গিয়ে ভিতরে হাড়ের অসুখে পরিণত হয়েছে। ইউজুয়ালি এটা কমন প্রেজেন্টেশন, তার সঙ্গে সিস্টেমিক ডিজিজ ফ্যাক্টর থাকতে পারে। তার মধ্যে খুব কমন হলো পেশেন্ট ডায়াবেটিক, অনেক দিন ধরে ডায়াবেটিক, আনকন্ট্রোল ডায়াবেটিক। আর সেকেন্ডটা হচ্ছে পেশেন্ট এর মাড়ি খুব ফুলে আছে, সঙ্গে কোনো ওষুধ খাচ্ছেন, ডিগো আগে আলোচনা করেছি তোমার চ্যানেলে, অ্যামলোডিপিন, বা গতকালই আমি পেয়েছি একজন পেশেন্টের রেনাল ট্রান্সপ্লান্ট হচ্ছে 4 থেকে 32 বছর আগে। সে সাইক্লোস্পোরিন টাইপের সাইক্লোস্পোরিন টাইপের ওষুধ খায়, যেটা ইমিউনোসাপ্রেশন, খেতেই হয়, যে কোনো রেনাল ট্রান্সপ্লান্ট বা লিভার ট্রান্সপ্লান্টে খেতেই হয়, 32 বছর ধরে খাচ্ছেন, এখন তার মাড়িগুলো প্রায় লুচির মতো ফুলে আছে। এটা একটা সিচুয়েশন হতে পারে, সেরকম ক্ষেত্রেও দাঁত নড়ে যায়। অতএব আমাকে বেসিক সিচুয়েশনটাকে ট্রিটমেন্ট করে নিতে হবে, করে এই যে সিমটোমেটিক ট্রিটমেন্ট দাঁত নড়ছে সেটাকে ফিক্স করা যাবে, এবং ফিক্স করা যায়। আমি তো বলছি 100টা কেসে 80 বা 85% ক্ষেত্রে কিন্তু আমি ফিক্স করতে পারি। এবার 15% কেসে তো পারা যায় না অবশ্যই, আর কিন্তু 100-র মধ্যে 85টা একটা বিশাল নাম্বার, যেটা আজ থেকে ধরো 20 বছর আগে আমি যখন ডাক্তারি পড়তাম তখন এরকম সিচুয়েশনে আমার শিক্ষকদেরও দেখেছি, না এটা তো থাকবে না, তুলে ফেলুন, বা বলেছেন ঠিক আছে আপনি যে কয়দিন এনজয় করছেন করুন, তারপরে দাঁতটা পড়ে যাবে। অতএব
সেটা একটা হতে পারে। অতএব এই যে সেকেন্ড সিচুয়েশনটা এবং ফার্স্ট দুটো সিচুয়েশন আমরা ডিসকাস করছি, যে বাইরে থেকে ইনজুরি হয়েছে বা বাইরে থেকে ইনজুরি হয়নি, দুটোর ক্ষেত্রেই রূপোরই রেখা আছে। ঠিক, মানে নড়ে গেলে পড়ে যাবে বা নড়ে গেছে যা আর বোধহয় রাখা যাবে না, এরকম দিনগুলো নেই। এখন আমাদের কাছে ফাইবার গ্লাসের স্ট্রিপ আছে, খুব টপ লেভেলের ফাইবার মেটেরিয়াল আছে, যেগুলো ব্রেডেড মেটেরিয়াল, কম্পোজিট রেজিন আছে, এবং তার ফিনিশ পলিশ এক্স্যাক্টলি দাঁতের মতন। অতএব আমাদের কাছে সিচুয়েশন আছে যে ক্ষেত্রে আমি এই ট্রিটমেন্টটা করতে পারি। মানে দাঁত নড়ে গেলেই যে ফেলে দেবো সেরকম নয়? না, একদমই না, একদমই না। মানে এবার এটা শুধু আমাদের ক্ষেত্রে না, সায়েন্সের তো যে চেঞ্জ হয়েছে, সায়েন্সের ক্ষেত্রে যেটা হয়েছে যে যেখানে আগে একজনের হার্ড ব্লক থাকলে শুধুমাত্র ওষুধ খাওয়ার ওপর ছিল, সেক্ষেত্রে হয়তো আপনাকে মানে একটা ভাবতে হতো যে ওষুধটা খাচ্ছি, যে ওষুধটা খেয়ে যদি হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় মারা যাবে। এখন তো হার্ট ব্লকের জন্য অ্যাঞ্জিওপ্লাস্টি বেরিয়েছে, কোনো সময় সার্জারি করে বাইপাস সার্জারি বেরিয়েছে। অতএব সময়ের সঙ্গে সঙ্গে তো টেকনোলজি ইভলভ করছে, টেকনিক্স ইভলভ করছে, আমাদের জ্ঞান এবং তার অ্যাপ্লিকেশন ইভলভ করছে। অতএব দাঁত নড়ে গেলেই, সেটা চোট আঘাত পেয়েই হোক, চোট আঘাত না পেয়েও হলেও, সেক্ষেত্রে কিন্তু দাঁত ফিক্স করার উপায় আছে। আচ্ছা, এখানে স্যার দুটো বিষয়, একটা হচ্ছে যে যদি একটা কোনো দাঁত মাড়ির একটা দাঁত নড়ে গেছে, সেক্ষেত্রে চোট পেয়ে হোক বা এমনি হোক একটা দাঁত নড়বো না, সেটাকে কিভাবে আপনি ফিক্স করছেন? এবং যদি মাড়ির অনেকগুলো দাঁত একসঙ্গে নড়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কি পদ্ধতিতে সেটাকে ফিক্স করবেন? আচ্ছা, যদি একটা দাঁত সাধারণত নড়ে যাওয়াটা খুব মানে ওই চোট আঘাত ছাড়া হয় না। একটা দাঁত নড়ে যাওয়ার যে মেকানিজম ফিক্স করার মাল্টিপল মেকানিজম, কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার চোট আঘাত লাগুক বা একটা দাঁত লাগুক, একটা দাঁতে জায়গায় অনেকগুলো দাঁতে ইনজুরি হোক বা পেরিওডন্টাল মোবিলিটি হোক, আমার কিন্তু এই দাঁতগুলোকে, নড়া দাঁতকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু স্টেবল দাঁত থাকতেই হবে। এবং কিছু স্টেবল দাঁত বলতে এই সংখ্যাটা, অনুপাতটা 1:1 হলে ভালো। মানে আমি যদি 3টে দাঁত নড়ে যায়, অ্যাটলিস্ট আমার 3টে স্টেবল দাঁত থাকলে ভালো হয়। ঠিক আছে? মানে আমরা কি করি, কেউ যদি খেলার মাঠে দেখবে কেউ ইনজিওর্ড হলো, দুজনের কাঁধে হাত রেখে যাচ্ছে, অ্যাটলিস্ট সো একজন ইনজুরি হলে অ্যাটলিস্ট দুটো লোক লাগে, দুজন ইনজুরি হলেও অ্যাটলিস্ট দুটো লোক লাগে। কিন্তু 3জন লোকের যদি ইনজুরি হয়, তাহলে কিন্তু দুটো লোক নিয়ে যেতে পারবে না, ওর সাইডে আরো একজন দুজন করে দিতে হবে। ঠিক আছে? অতএব আমাদের এই যে কনসেপ্টটা, যে আমাদের যে কটা দাঁত আমাদের নড়ে যাবে, ন্যূনতম সেই সংখ্যক দাঁত স্টেবল আশেপাশে থাকতে হবে। বা তুমি একটা সিচুয়েশন একটা বলছো, যে বলছিলাম না 15% 20% ক্ষেত্রে কিছুই করা যায় না, সেক্ষেত্রে আমাদের সেই সিচুয়েশনটা হচ্ছে সব দাঁত নড়ছে, কার সঙ্গে কাকে, সেক্ষেত্রে করা যায় না আমি বলবো না। সেক্ষেত্রে যদি স্প্রিন্ট করি, সেক্ষেত্রে মোবিলিটিটা কমে, কিন্তু জিরো হবে না, পুরো ইউনিটটা হালকা নড়বে, কিন্তু আগের থেকে মোবিলিটি কমে আসবে। সেরকম সিচুয়েশন অনেক সময় আমাকে অনুরোধে পড়ে করতে হয়। এই পেশেন্টকে বলি, দেখুন আমি এটা করে দিচ্ছি, কিন্তু যদি একটা বা দুটো দাঁত যদি 7 বছর 10 বছর থাকতো, এটা কিন্তু 2 থেকে 3 বছর যাবে। আপনি যদি খুশি থাকেন, দেন 2 বছর বাদে তখন আমি একটা কোনো রকম মেজার নেবো, হয়তো সব দাঁত তুলে ইমপ্লান্ট করবো বা কিছু করবো। কিন্তু করা যায় না তা নয়, কিন্তু ডিজায়ার্ড রেজাল্ট মানে 100% স্টেবল এটা হবে না। কারণ মনে রাখতে হবে, আমি যে ইউনিটের সঙ্গে জুড়ছি সেটাও নিজেও নড়ছে। অতএব পুরো ইউনিটটা যখন নড়বে, তখন হয়তো আগের ইন্ডিভিজুয়াল ইউনিট নড়ার থেকে কমবে, কিন্তু তাই বলে একদম নড়াটা ফিক্স হয়ে যাবে, যেটা পাশে স্টেবল দাঁত থাকলে হয়, সেটা হবে। আপনারা শুনলেন যে যদি হঠাৎ চোট পেয়ে আপনার দাঁত নড়ে গিয়ে থাকে, কিংবা যদি অন্য কারণে মাড়ির রোগের জন্য যদি আপনার দাঁত নড়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কি করণীয়, আপনি কি করবেন, কি কি চিকিৎসা রয়েছে আপনার হাতে নাগালে, সেগুলো মাথায় রাখুন, ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলুন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন, আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা অবশ্যই আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত্নে থাকবেন, যত্নে রাখবেন। ধন্যবাদ।